নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি সকলে ভালো আছো। চলে এলাম তোমাদের সামনে এক রোমান্টিক ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে। আমি জানি তোমরা এই ধরনের ড্রামা পছন্দ করো। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ রইল, যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এটা তোমাদের কাছে ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। আর বেশি কথা না বাড়িয়ে আজকের গল্পটা শুরু করি। সামনে যাব না পেছনে, ডায়ে যাব না বাঁয়ে? এ বাবা, কি ফেসে গেলাম আমি। এখানে তো সব বাড়িগুলো একই রকম লাগছে। ক্লায়েন্টের ফোন আসে এবং প্রথম দিন জিজ্ঞেস করে, আপনি আমাকে আনতে এসেছেন? পেশেন্ট আমার জন্য অপেক্ষা করছে, চলুন আমরা যাই। যখন সে বাড়ির ভেতরে প্রবেশ করে, সে দেখতে পায় একটা ছেলে চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছে। তাকে দেখে আনসু মনে মনে ভাবতে থাকে, আরে বাহ, এই ছেলেটা তো খুবই হ্যান্ডসাম, খুবই সুন্দর। এর আবার কি কোনো রোগ হতে পারে? সে বলে, হ্যালো স্যার, আপনার চিন্তা করার একদম দরকার নেই, মাত্র একটু সময় লাগবে, আমি সব ঠিক করে দেবো। ছেলেটা কোনো উত্তর দিচ্ছিল না, কিন্তু আনসু তার জীবনে প্রথম কাজ সে করেই যাবে। আনসু মেডিকেলের সমস্ত যন্ত্রপাতি নিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছিল। তাকে দেখা মাত্র ছেলেটা ভয় পেতে থাকে। সে বলে, আরে বাবরে, একই রকম যন্ত্রপাতি নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। সে ঘাবড়ে যায়। ছেলেটা জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? আনসু বলে, আমি তোমাকে ঠিক করতে এসেছি। ছেলেটা এক লাফে দাঁড়িয়ে পড়ে। আনসুকে বলে, তুমি এখান থেকে কেটে পড়ো। আনসু বলে, তুমি যদি আমার সাথে না কোঅপারেট করো তাহলে কিন্তু তোমায় আমি ঠিক করব কি করে? আনসু বলে, স্যার, আমি এটা ট্রেনিং পেয়েছি, আমি তো আমার কাজ করেই যাব। অন্যদিকে ছেলেটার মা এবং তার বাড়ির চাকরটা দাঁড়িয়ে ছিল। ছেলেটার মা বলতে থাকে, 10 বছর হয়ে গেছে, আমি আমার ছেলেকে আজ অবধি ছুঁইনি। তার যে কি হয়ে গেছে আমি জানতেই পারলাম না। তার অ্যালার্জি কবে যে ঠিক হবে আমি বলতেই পারবো না। সেই সময় ডাক্তার শুশু সেখানে চলে আসে। সে বলে, হান ফ্যামিলির বাড়িটা এটাই তো, আমার আসতে দেরি হয়ে গেল। এই কথাটা শোনার পরে তার মা বলতে থাকে, যদি আমি একে ডাকি তাহলে ভেতরে কে আছে? তার মা এবং চাকরটা সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে ছুটে যায়। আরে বাপরে, আমার ছেলে কোনো বিপদে পড়েনি তো? তাড়াতাড়ি চলো দেখি কি হচ্ছে। আনসু বলে, স্যার, আপনি আমার কাছ থেকে দূরে যাবেন না, আপনাকে আমার কাছে আসতে দিন। তাদের এই ছোটাছুটিতে মিস্টার অ্যালার্জি স্লিপ করে সোফাতে পড়ে যায়। তার উপরে আনসু পড়ে যায়। সেই সময় তার মা সেখানে পৌঁছে যায়। তার মা বলে, আমার বাচ্চা, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? এখানে আমরা একটা জিনিস নোট করি, আনসু যখন ছেলেটাকে টাচ করলো তখন কিন্তু তার কিছুই হলো না, কিন্তু তার মা যখন তার ছেলেকে টাচ করে তখন তার শরীর খারাপ হতে শুরু করে, তার স্কিনে র্যাশ বেরিয়ে যায়। আনসু তো কিছুই বুঝে উঠতে পারে না। সেই সময় তার ক্লায়েন্টের ফোন আসে, যে ক্লায়েন্টের কাছে তার যাওয়ার ছিল। তার ক্লায়েন্ট তাকে নানা ধরনের কথা শোনাতে থাকে। এরপর মিস শুশু তার মাকে সাইডে ডাকে, বলে, ছেলেবেলায় তার সাথে যে ঘটনাটা ঘটেছিল তার ফলই আপনার ছেলে ঠিক হতে পারছে না, সেই জন্য তার অপোজিট জেন্ডারে অ্যালার্জি আছে। আপনি এখনই তো দেখলেন, এই মেয়েটা যখন আপনার ছেলেকে ছুঁলো আপনার ছেলে কিছুই হলো না, তার মানে এই মেয়েটা আপনার ছেলেকে ঠিক করতে পারে। ছেলেটার মা বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরে গেছি, আমাকে কি করতে হবে। এরপর ছেলেটার মা আনসুকে এক জায়গায় বসিয়ে তাকে বলে, এই নাও ফাইল, আর দেখো তোমার মার ট্রিটমেন্ট চলছে না, আমি তোমার মার পুরো খরচটা বহন করব এবং তোমাকে 4 ডবল বেশি পয়সা দেব। তার বিনিময়ে তুমি আমার ছেলেকে ঠিক করে দাও এবং তার সঙ্গে থাকো। তুমি কি কন্ট্রাক্ট সাইন করতে ইচ্ছুক আছো? আর একটা কথা, তোমার পড়াশোনা নিয়ে একদম চিন্তা করার দরকার নেই, তোমরা দুজন একসাথে পড়তে পারবে। বেচারি আনসু, সে নাও বলতে পারে না, কারণ তার মা
হাসপাতালে ভর্তি আছে, তার অনেক পয়সার দরকার। সে এতে রাজি হয়ে যায়, কিন্তু মিস্টার অ্যালার্জি সে সরাসরি না বলে দেয়। তার মাকে বলে, মা এই মেয়েটাকে তুমি এখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দাও, একে আমার একদম দেখতে ইচ্ছা করছে না। এই কথাটা শোনার পরে তার মা কাঁদতে থাকে। তাকে বলে, আচ্ছা আমাকে বলো, আমি তোমার জন্য আর কি করতে পারি? আমি কি তোমার পায়ে পড়বো? প্লিজ তুমি এটা কেন করছো? আমি তোমার মা, আমি তোমার ভালোই চাই। মা তো মাই হয়, মা তার বাচ্চার জন্য সবকিছু করতে পারে। তার মা কাঁদতে কাঁদতে বলে, রাজি হয়ে যা। এরপর তার মা তাদের দুজনকে দুটো স্মার্ট ওয়াচ দেয়। তাদেরকে বলে, তোমরা দুজন 9 ঘন্টা পাশাপাশি থাকবে, তোমরা দুজন 1 মিনিটের বেশি কোনো রকম ভাবে যেতে পারবে না। এর বেশি গেলে অ্যালার্ম বেজে উঠবে। আনসু মনে মনে ভাবতে থাকে, আমাকে কি তাহলে এই ছেলেটার পাশে থেকে মাথা খারাপ করতে হবে? আনসু বলে, আমাকে তোমার কাছে থাকতেই হবে, তোমার সাথে এরকম ব্যবহার করতে হবে, আমি জানতাম না। ছেলেটা বলে, তুমি এক কাজ করো, তুমি এই মুহূর্তে রিজাইন দিয়ে এখান থেকে কেটে পড়ো। আনসু বলে, সরি স্যার, আমি এটা কখনোই করতে পারবো না। এরপর মিস্টার অ্যালার্জি বলে, ঠিক আছে, তুমি দেখতে থাকো, তুমি কিছুক্ষণ পরেই এখান থেকে পালিয়ে যাবে। আনসু বলে, ঠিক আছে, দেখ বাচ্চু, তোকে আমি দিনের বেলাতে যদি না চাঁদ দেখাতে পারি, তুই তাহলে আমাকে বলবি। বাড়ির লোক তাকে দেখিয়ে দেয় তাকে কোথায় থাকতে হবে। সঙ্গে তার হাই স্কুল, প্রতিদিন যেতে হবে। প্রথম দিন স্কুলে আনসু মিস্টার অ্যালার্জির সাথে হাঁটতে শুরু করে দেয়। ছেলেটা তাকে বলে, তুমি আমার থেকে মিনিমাম 10 ফুট দূরে থাকো, আমার কাছাকাছি আসার চেষ্টা করো না। আনসু বলে, না, আমি এটা কখনো করতে পারবো না, কারণ আমি যদি দূরে চলে যাই তাহলে এই ঘড়িটার অ্যালার্ম বেজে উঠবে। স্কুলে এবারে সবাই পৌঁছে যায়। স্কুলে গিয়ে প্রথমে ঘুমিয়ে যায়। আশেপাশে বাকি ছেলে মেয়েরা বলে, এই মেয়েটাকে তো কোনোদিন দেখিনি ক্লাসে। একটা সিট খালি পড়েছিল, সেই সিটটাতে ওই মেয়েটা বসেছে। পাশে একটা ছেলে আনসুকে বলে, তুমি ওই মেয়েটা না যে আমাদের একটা দোকানে কাজ করছিল? হতে পারে, আমি অনেক জায়গায় কাজ করেছি। এরপর পাশে ওই ছেলেটা বলে, লোহান ছেলেটা একটু অন্যরকম, তার কাছে যদি কোনো মেয়ে চলে আসে সে লাফিয়ে ওঠে, চিৎকার করে। আনসু বলে, আমাকে হান ফ্যামিলি ফায়ার করেছে। আনসু এই ছেলেটাকে বলে, ছেলেটা খারাপ নয়, শুধু ছেলেটার মাথার নাট একটু ঢিলে আছে, ওটা আমি ঠিক করে দেব। লোহান পাশে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। এরপরে লোহান আনসুকে তার কাছাকাছি আসতে দিচ্ছিল না। শুধু তাই নয়, সে আনসুকে বিরক্ত করতে থাকে। রাত্রিবেলা আনসু ভাবতে থাকে, ওই গাধাটার সাথে 9 ঘন্টা থাকাটা অনেক কষ্টের। আসলে ও চায়টা কি? লোহান ঘুমিয়ে যায়। আনসু তার পাশে বসেছিল। সে বলতে থাকে, তুমি একটু অসুস্থ আছো, বেশিটা নয়, আমি তোমাকে ঠিক করে দেব। এমনিতে তুমি খুবই ভালো মানুষ, আর 9 ঘন্টা হতে আর একটু সময় বাকি। পরের দিন সকালবেলা আনসু লোহানকে বলে, আমি ট্রায়াল পিরিয়ডটা তোমার সাথে তাড়াতাড়ি শেষ করে ফেলেছি। লোহান বলে, কি হয়েছে তাতে? আমি কি তোমাকে মালা পরাবো না নাচবো? আমার মুডটা খারাপ করো না, তুমি এখান থেকে কেটে পড়ো। এরপর আনসু লোহানকে বলে, ওই গাধা একটু দাঁড়া, তুমি তোমার ব্রেসলেটটা আমাকে কেন দিচ্ছ না? তাহলে তোমার কাছাকাছিও থাকতে হবে না, আমারও 9 ঘন্টা পূরণ হয়ে যাবে, তুমিও খুশি থাকবে, আমিও খুশি থাকবো। সে বলে, ঠিক আছে, ক্লাস শেষ হওয়ার আগে তুমি যদি আমাকে বেটার ফিল করাতে পারো তাহলে এটা আমি তোমাকে দিয়ে দেব। ওরে বাপরে, কি রাগী ছেলেটা রে! ঠিক আছে, কোনো অসুবিধে নেই, আমি এটা করতে পারবো। আমি যদি এই ছেলেটাকে ঠিক করতে চাই তাহলে আগে আমাকে এর ব্যাপারে অনেক কিছু জানতে হবে। আমার কাছে তার ব্যাপারে সমস্ত ইনফরমেশন আছে। সেই সময় সেখানে একটা মেয়ে আসে, বলে, ওই মেয়েটা লোহান শুধুমাত্র আমার,
এই বলে সে তার হাতে থাকা সমস্ত ডকুমেন্টস ছুঁড়ে ফেলে দেয়। তাকে বলে, তুমি তার পিছু ছেড়ে দাও। এরপর আনসু লোহানকে জিজ্ঞেস করে, পাশে বসে থাকা সিটের মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড? সে বলে, আমার মুডটা খারাপ করো না, এই নাও ব্রেসলেট, আমার জন্য নুডলস নিয়ে আসো। মিশন সাকসেসফুল হয়েছে। ব্রেসলেটটা খুব সহজে আমি হাতে পেয়েছি। লোহান কোনো মতেই শান্তি পাচ্ছিল না। সে আনসুকে 1 মিনিটও এক জায়গায় বসে থাকতে দিচ্ছিল না। এরপর লোহান আনসুকে বলে, তুমি সবাইকে কেন বলে বেড়াচ্ছ আমি তোমার বয়ফ্রেন্ড? এটা আমার একদমই পছন্দের নয়। লোহান জানতে পারে আনসু তার এই চাকরিটা তার মায়ের জন্য করছে, কারণ তার মা হাসপাতালে ভর্তি আছে। তার প্রচুর টাকার দরকার। যখনই তার মা ভালো হয়ে যাবে সে এই চাকরিটা ছেড়ে দেবে। রাত্রিবেলা আনসু নিজের মনে মনে বলতে থাকে, তুমি আমাকে অনেক খাটিয়েছো, আমি প্রার্থনা করি তুমি যেন খারাপ স্বপ্ন দেখো। সেই রাত্রিবেলা লোহান একটা খারাপ স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখতে পায় ছোটবেলাতে তাকে কেউ কিডন্যাপ করে তার হাত পা বেঁধে রেখেছিল। এই ঘটনাটার পর থেকে সে ঠিকই হচ্ছিল না। আসলে এই ঘটনা কি ছিল সেটা আমরা আর কিছুক্ষণ পরেই জানতে পারবো। পরের দিন সকালবেলা লোহানের মা জানতে পারে তার ছেলের শরীরটা ঠিক নেই। তার মা বলে, তুমি কি কালকে কোনো খারাপ স্বপ্ন দেখেছো? এই খবরটা শোনা মাত্রই আনসু আপসেট হয়ে যায়। সে বলে, আরে বাপরে, আমি যেটা বলেছিলাম সেটা সত্যি হয়ে গেল। এই কথাটা তার বন্ধু জিনকে বলে, এরকম কি হয়? আমি ধরো কোনো কথা বলছি, সেটা সত্যি হয়ে গেল, কিন্তু ভুলবশত পেছনে যখন ঘুরে দেখে সেখানে লোহান দাঁড়িয়ে আছে। সমস্ত কথা শুনে নেয়। এরপরে সে সুখেনকে বলে, তুমি আমার ব্রেসলেটটা ফেরত দাও। সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি এই ব্যাপারটা ছেড়ে দাও। রোহান বলে, ঠিক আছে, আমি তোমাকে সারা জীবনের জন্য তোমার পিছু ছাড়তে বাধ্য করব, গড়বড় হয়ে গেছে। লোহান সেখান থেকে চলেই যাচ্ছিল। এরপর আনসু তার ব্রেসলেটটা রোহানকে দিয়ে দেয়। আনসু রোহানকে বলে, ভুল হয়ে গেছে, তুমি তোমার রাগটা কমিয়ে দাও। লোহান বলে, এরপর থেকে তুমি আমার আশেপাশে থাকবে। লোহান রিভেঞ্জ নেওয়ার মুডে ছিল। সে বদলা নিয়েই শান্ত হতো। এরপর সে আনসুকে অনেক রকমের কাজ করাতে থাকে। তাকে দিয়ে বই তোলায়, তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করায়। সে যেন তার আশেপাশে থাকতে পারে। আনসুর কিছু করার ছিল না। সে তার সঙ্গে ঝগড়াও করতে পারতো না, কিন্তু সে মনে মনে সবসময় ভাবতো এ যেন পরীক্ষায় ফেল করে যায়, যেন শূন্য পায়। আনসু সারা রাত্রি তার জন্য নোটস তৈরি করে, যার জন্য তার ঘুমই হচ্ছিল না। পরের দিন সকালবেলা সুফেন লোহান এবং আনসুরকে দেখে জেলাস ফিল করে। আর কি ছিল? এরপর সে আনসুরকে ক্লাসরুমে বন্ধ করে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কথাটা সে কাউকে বলে না। এরপর ইউজিন আনসুরকে যখন কাছাকাছি না দেখতে পায় তখন এই কথাটা সে লোহানকে গিয়ে বলে। ফাইনালি তারা দুজনে তাকে খুঁজে নেয় এবং লোহান আনসুলকে কোলে তুলে নিয়ে হাসপাতালে যায়। ভাগ্য ভালো, আনসুরের কিছুই হয়নি। কিন্তু সুফেন তার নিজের দোষটা কোনো রকম ভাবে স্বীকার করতে চাইছিল না। সে লোহানের হাতটা ধরে, বলে, আমি কিছু করিনি, গড়বড় হয়ে গেছে। সে লোহানের হাতটা ধরে নিয়েছিল, যার জন্য তার হাতে অ্যালার্জি বেরিয়ে যায়। এরপর আনসু সঙ্গে সঙ্গে অ্যান্টি অ্যালার্জি স্প্রে বের করে লোহানের হাতে লাগিয়ে দেয়। এরপর লোহান আনসুরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাদের ভালোবাসার ঘন্টিটা বাজতে শুরু করে দেয়। এই ফিলিংসটা তাদের মনের ভেতর কবে প্রবেশ করবে সেটা তো সময় বলবে। লোহানের মা তার ছেলেকে খুব তাড়াতাড়ি ঠিক দেখতে চায়। আনসু এটা চায় যাতে লোহান তাড়াতাড়ি ভালো হয়ে যায়। 2 দিন পরে লোহানের বাবা বিদেশ থেকে বাড়িতে আসবে, কিন্তু কেন আসবে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। রাত্রিবেলা আনসু চিৎকার করে বলতে থাকে, লোহান, আমি তোমাকে ঠিক করেই শান্ত হব।
এই কাজটা কমপ্লিট না করে আমি এখান থেকে কোথাও যাব না। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমি প্রতিদিন 10-15টা থাপ্পড় তার মাথায় মারলে সে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। মেট্রিকের রেজাল্ট চলে এসেছে। আনসু, লোহান এবং ইউজিন এই 3জনের নাম্বার 0 এসেছে। পরীক্ষার দিন এরা 3জন আপসেট ছিল। সমস্ত দোষ সুফেনের ছিল। আনসু খুব চিন্তায় ছিল কি করে সে লোহানের এই রোগটা সারাতে পারবে। এই কাজটা এমনও কোনো জটিল কাজ না। আজ থেকে আমি লোহানকে একটু একটু করে টাচ করতে শুরু করি। কিন্তু লোহান কি আমাকে তার বডিতে টাচ করতে দেবে? মামলাটা ছিল খুবই গম্ভীর এবং খুবই রোমান্টিক। লোহানের বাবা বাড়ি ফিরে এসেছে। তারা সবাই একসাথে বসে ডিনার করছে। আনসু মনে মনে চিন্তা করতে থাকে, প্রেসিডেন্ট হান খুবই গম্ভীর মানুষ, পুরো তার ছেলেরই মতো। খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। লোহান এই জায়গায় বসেছিল। তার কাছে আনসু চলে আসে। সে বলে, আমি লোহানকে একটু টাচ করি। উফ, আমি কেন তাকে টাচ করতে পারছি না? এ তো সামান্য মানুষ। এরপর আনসু লোহানের হাতটা ধরে নেয়। তাদের শরীরে কারেন্ট বয়ে যায়। আনসু মনে মনে ভাবতে থাকে, যাক, এই যাত্রায় তো হয়ে গেছে। কোনো রকম ভাবে কাজটা করে নিতে পেরেছি। এটা এতটা শক্তও ছিল না। আমি বেকার ভয় পাচ্ছিলাম। মিশন টাচ এই কাজটা চলছিল। লোহানকে টাচ করা মানে কোনো জন্তুকে টাচ করা। আমাকে খুব সন্তর্পণে এই কাজগুলো করতে হবে। ছোটবেলাতে লোহানের সাথে কি হয়েছিল সেটা লোহান জানতে চায়। এরপর আনসু লোহানকে বলে, তুমি সবসময় এরকম রাগী থাকো কেন? চলো তোমার মুডটা ঠিক করি, আমরা একটা গেম খেলি। এবারে চলো আমরা এই কামড়ানো খেলনাটাতে আমরা হাত রাখি। যে আগে হাত সরাবে সেই হেরে যাবে। রোমান্টিক মিউজিক চালু হয়ে যায়। দুজনের মনের ঘন্টিটা বাজতে শুরু হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই লোহান হেরে যায়। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি শুধু খুশি হয়েছি। আজকের জন্য এটাই যথেষ্ট। লোহানের মা আনসুকে ট্যাবলেট গিফট দেয়। তাকে বলে, তুমি এই ট্যাবলেটটা নাও এবং এই প্যাকেটের ভেতরে আরো অন্য একটা জিনিস আছে, সেটা তুমি পরে দেখে নিও। এর ভেতরে আমার এবং লোহানের ছবি আছে। কিন্তু আনসু সেটা কোনো রকম ভেবে পাচ্ছিল না কি ব্যাপারটা হচ্ছে। পরের দিন সকালবেলায় ইউজিন যখন ক্লাস থেকে বাইরের দিকে যাচ্ছিল, আনসুর ট্যাবলেটটা তার ডেস্ক থেকে নিচে পড়ে যায়। ওটা ডেস্কে রাখতেই যাচ্ছিল, তখনই সবকিছু গন্ডগোল হয়ে যায়। ক্লাসে সবাই চিৎকার করে ওঠে। আনসু এবং লোহানের ছবি তার টেবিলে ওয়ালপেপারে স্ক্রিনসেভার হিসেবে রাখা ছিল। আর কি ছিল, ক্লাসের মধ্যে বলাবলি শুরু করে দেয়। ক্লাসমেট তারা বুঝতে পেরে যায় তাদের মধ্যে কিছু না কিছু একটা চলছে। খবরটা শোনা মাত্রে সুফেনের জোর ঝটকা লাগে। অন্যদের এইসব উল্টাপাল্টা কথা শুনে আনসু একটু অবাক হয়ে যায়। সে দুঃখী হয়ে যায়। শুধু সে এটাই ভেবে পাচ্ছিল না সে লোহানকে এইসব ব্যাপারে কিভাবে এক্সপ্লেন করবে। ক্লাসে যখন লোহান এবং আনসুরের ব্যাপারে সমস্ত ছাত্রছাত্রীরা কথা বলছিল, তখন সেখানে বসে থাকা সুফেন তাদেরকে বলে, তোমরা জানো না, চুপ করে যাও। লোহান কখনো এই মেয়েটাকে ভালোবাসতে পারে না, তখন ওখানে দাঁড়িয়েছিল। লোহান সুফেনকে বলে, আমার এবং আনসুর মধ্যে কোনো কিছুই নেই। ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে থাকা আনসু এই কথাগুলো শুনে নেয় এবং সেখান থেকে সে চলে যায়। পরের দিন রাত্রিবেলা আনসু লোহানকে বলে, আমি এগুলো ইচ্ছে করে বলিনি। এই ট্যাপটা আমাকে, এই বলে সে থেমে যায়, কারণ সে জানে এই ট্যাপটা তাকে লোহানের মা দিয়েছে। লোহান তাকে বলে, তুমি তো আমাদের বাড়িতে কিছু সময়ের জন্য এসেছো। যখন আমাদের মধ্যে এসব কিছু নেই, তাহলে কেন আমি তোমার কথা চিন্তা করব? এই কথাটা বলে সে সেখান থেকে চলে যায়। পরের সপ্তাহে স্কুলে সিন্ড্রেলা ডান্স পারফরমেন্স হওয়ার কথা আছে। আনসুরের ইচ্ছা আছে সে এই ডান্স অনুষ্ঠানে পার্টিসিপেট করবে। ইউজিন ডিসাইড করে নিয়েছে সে প্রিন্স চার্মিং হবে। সিন্ড্রেলার সাথে খুবই ভালো ডান্স করবে, কিন্তু সিন্ড্রেলার রোলটা সুফেন করবে। কি জানি বাবা,
পরের দিকে এরা দুজন একে অপরকে ভালো না বেসে ফেলে। এরপর আমরা দেখতে পাই লোহানের মনের ভেতরে ভালোবাসার ঘন্টিটা বাজতে শুরু করেছে, কিন্তু কে আগে বলবে সেটা কেউ বলতে চাইছিল না। তারা কখন একে অপরকে বলবে ভালো কথা হলো। লোহান আগের মতো রাগী নেই। আনসু আসার পর থেকে সে অনেকটা খুশি থাকতে শুরু করেছে, কিন্তু তাদের দুজনকে একসাথে দেখে সুখেন কোনো রকম ভাবে খুশি হচ্ছিল না। আনসু লোহানকে প্রোটেক্ট করে যাতে সুখেন কোনো রকম ভাবে লোহানকে টাচ করতে না পারে। আরে বাপরে, এটা কি হয়ে গেল? সুখেন ইনজিওর হয়ে গেল। সে যে সিন্ড্রেলা হবে তার স্বপ্নটা ভেঙে গেল। মনে হচ্ছে তার মনের ইচ্ছাটা ইউজিন তাকে সিন্ড্রেলার রোলের জন্য সিলেক্ট করে, কিন্তু এই প্রস্তাবটা কোনো রকমে ফিরিয়ে দিতে চাইছিল না। এরপরে তারা দুজনে একসাথে ডান্স প্র্যাকটিস করছিল। এই খতরনাক সিনটা দেখে লোহান তেলে বেগুনে জ্বলে যাচ্ছিল। বলে, আমি চলে যাচ্ছি, তুমি যদি আরো নাচতে চাও তাহলে নাচো। এরপর আনসু ভয় পেয়ে যায়। সে নাচ বন্ধ করে তার পেছনে চলে যেতে শুরু করে। বলে, তুমি আমার পর কেন রেগে যাচ্ছ? তুমি চাও না আমি এই রোলটা করি? লোহান বলে, তুমি তো খুশি, তুমি যা ইচ্ছা তাই করো, নাচ করো, গান করো, আমার যায় আসে না। আনসু যখন ওই রাত্রিবেলা ডান্স প্র্যাকটিস করছিল সেই সময় সেখানে লোহান চলে আসে। সে তাকে বলে, টাইমটা দেখেছো, কত রাত হয়ে গেছে, এবার চলো, বাড়ি চলো। সে মনে মনে ভাবতে থাকে, লোহানের মা আমাকে 10 মিনিটের একটা টাস্ক দিয়েছে, এই টাস্কটা আমি কিভাবে পূরণ করব? আমি কিছুই ভেবে পাচ্ছি না, এটাই ভাবছিল। ঠিক সেই সময় লোহান রোমান্টিক মুডে চলে আসে। সে বলে, চলো আমরা একসাথে ডান্স করি। দেখে মনে হচ্ছিল লোহান খুব ভালো ডান্স করে। এই রোমান্টিক নিউজটা তার মার কাছে পৌঁছে যায়। তার মা এটা দেখার জন্য বাইরে বেরিয়ে আসে। তার ছেলে ঠিক হয়ে যাচ্ছে, এর থেকে আর ভালো খবর কি হতে পারে? সারা রাত্রি নাচার পরে সকালবেলা আনসু লোহানকে ধন্যবাদ জানায়। তাকে জিজ্ঞেস করে, তুমি কি আমার ডান্স শোটা দেখতে আসবে? সে বলে, আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই, খুব তাড়াতাড়ি এই অনুষ্ঠানটা শুরু হবে, আর কিছু সময় বাকি। একটা মেয়ে সিন্ড্রেলার রুমে চলে আসে, মানে আনসুর রুমে চলে আসছে তার জামাটাকে খারাপ করার জন্য, যাতে সে এই শোতে পার্টিসিপেট না করতে পারে। কিন্তু তাড়াহুড়োতে সে ইউজিনের ড্রেসটা লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ড্রেসটা কোনো রকম ভাবে খুঁজে পাচ্ছিল না সে। আনসুরকে বলে, তুমি যাও, আমি দেখছি কোথায় গেছে। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই আনসু স্টেজে একা দাঁড়িয়ে আছে। তার মানে তো আমরা এটাই বলতে পারি ইউজিন তার ড্রেসটা পায়নি। কয়েকজন সেখানে হাসাহাসি করতে থাকে। তারা বলে, সিন্ড্রেলার প্রিন্স মনে হয় ট্রাফিক জ্যামে পড়ে গেছে। তাদের এইসব কটূক্তি কথা শুনে লোহান নিজেকে সামলাতে পারে না। সে তার মাস্ক খুলে দিয়ে স্টেজের দিকে যেতে শুরু করে দেয়। দুজনের পারফরম্যান্স সবার ভালো লাগে। অন্যদিকে এই খবরটা যখন সুফেন পায় তখন তার বুকটা ঝাঁঝরা হয়ে যায়, তার প্ল্যানটা ফেল হয়ে যায়। পরের দিন আনসুরের ডায়েরিটা লোহান ফেরত দিতে আসছিল। যেটা পড়ছিল সেটা তাকে ইউজিন দিয়েছিল। আনসুর রুম বন্ধ ছিল। এরপর ওই ডায়েরিটা লোহান পড়তে শুরু করে দেয়। নিজের খারাপ গুণগুলো তার ডায়েরিতে লেখা ছিল। গুণগুলো পড়ে লোহান খুবই মজা পাচ্ছিল। অন্যদিকে আনসুর মনে মনে ভাবতে থাকে, খুব তাড়াতাড়ি লোহানের বিয়ে হয়ে যাবে। যখন তার বিয়ে হয়ে যাবে আমি সেখান থেকে চলে যাব। ইউজিন আনসুকে কল দেয়, তাকে একটা জায়গায় ডাকে। আনসু যখন সেখানে পৌঁছে যায় সে ইউজিনকে খুবই খুশি দেখে। সে তাকে বলে, কি ব্যাপার, তোমার মনে জায়গা করে নিয়েছে? তুমি কি প্রেমে পড়েছো? আমাকে তাড়াতাড়ি বলো। আরে দাঁড়াও দাঁড়াও। অন্যদিকে বাইরে
রাস্তায় একটা লম্বা গাড়ি দাঁড়িয়েছিল। তার ভেতরে লোহান এবং তার বাড়ির কাজের লোকটা বসেছিল। তারা দূর থেকে দূরবীনের মাধ্যমে দেখছিল ভেতরে কি হচ্ছে। তারা এসব দেখার পরে লোহান আর নিজেকে সামলে রাখতে পারে না, তাকে তো ভেতরে প্রবেশ করতে হবে। লোহানকে দেখে আনসু তাকে বলে, হাই বস, তুমি এখানে কেন এসেছো? সে বলে, আমি এই ডায়েরিটা তোমাকে দিতে এসেছি, যেটা আমাকে দিয়েছো। এই কথাটা শুনে ইউজিন বলে, তোমরা একে অপরের কাছে থাকো। আমি ভাবলাম এটা তাকে দিয়ে দিলে সে তোমাকে দিয়ে দেবে, ভুলে গেছি। কিন্তু সে কিছুই বলছিল না। সে ছুটে গিয়ে লোহানের হাত থেকে ডায়েরিটা নিতে চাইছিল। লোহান তাকে বলে, ডায়েরি তো আমি এমনিতে দেব না, প্রথমে তুমি একটা কাপ কেক আমাকে খাওয়াও। ছুটে গিয়ে একটা কাপ কেক নিয়ে আসে। সে যখন নিয়ে এসে বাইরের দিকে আসে, কাউকে দেখতে পায় না। সে মনে মনে ভাবতে থাকে, লোহান কি চলে গেছে? যখনই সে পেছন ঘুরে, তখন পেছনে লোহান দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যে ধাক্কা লাগে, রোমান্টিক সিন শুরু হয়ে যায়। লোহান আনসুকে বলে, তোমার ডায়েরিতে কিছু প্রাইভেট কথা যেটা আমি পড়ে নিয়েছি, তার জন্য সরি। লোহান তাকে বলে, আমার মনে হয় আমাদের দুজনকে ক্যাম্পিংয়ে যেতে হবে। লোহান তাকে বলে, আমি তোমাকে তো এক্ষুনি সরি বললাম, যা হয়েছে সেটা ভুলে যাও। আনসুর মুখটা হালকা হাসিতে ভরে যায়, তার মানে সে লোহানের উপর একদমই রেগেছিল না। পরের দিন সকালবেলা তারা দুজন ব্যাগ গুছিয়ে গাড়িতে কোথায় একটা বেড়াতে যাচ্ছে। একটু নার্ভাস ফিল করছিল, মনে হচ্ছে তার শরীরটা ভালো নেই। লোহান তাকে বলে, কি ব্যাপার, কি হয়েছে? বলে, না সেরকম কিছু ব্যাপার নয়, আমার পেটটা একটু ব্যথা করছে। তারা দুজন হোটেলে পৌঁছে যায় একদম ঠিকঠাক ভাবে। আরে বাপরে, এটা কি হয়ে গেল? যখন আনসু লোহানকে তার রুমে দেখে, সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? সে বলে, এটা আমার রুম, আমি যদি এখানে না থাকি তাহলে কোথায় থাকবো? আনসু বলে, তাহলে আমার রুমটা কোথায়? লোহান বলে, একটা রুমই ছিল, যদি তুমি এখানে কমফোর্টেবল না তাহলে তুমি গিয়ে গাড়িতে ঘুমোতে পারো। আমরা জানতে পারি ছোটবেলায় যখন লোহান কিডন্যাপ হয়েছিল, তখন একটা ছোট্ট কিউট বাচ্চা মেয়ে লোহানকে বাঁচিয়েছিল। পরের দিন সকালবেলা সমুদ্রের ধারে আনসুর একটা তাঁবু খাটিয়ে নেয়। তার মাথায় কিছু একটা প্ল্যান চলছিল। চিন্তা করতে থাকে, আমি তো গাড়িতে দুটো ম্যাট রেখেছিলাম, কিন্তু এখানে একটা কেন? আমি কি করব? মাথায় একটা আইডিয়া এসেছে। আমি ওই ম্যাট্রেসের মাঝখানে একটা লম্বা লাইন টেনে দিই, এদিকে আমি আর ওদিকে সে। লোহানকে বলে, আমি তোমাকে প্রমিস করছি আমি এই বর্ডার ক্রস করব না, এদিকে তুমি আসবে না, তুমিও ওদিকে যাবে না, এতটা কাছে এসো না, আমরা একে অপরের থেকে দূরে চলে যাব। তখন আমরা কিভাবে একে অপরকে ছেড়ে থাকব? তারা একে অপরের সঙ্গে অনেক খুশি ছিল এবং তারা খুব হাসি মজা করে দিন কাটাচ্ছিল। এটা যদি ভালোবাসা না হয় তাহলে এটা কি? প্রার্থনা করে যেন খুব তাড়াতাড়ি লোহান ভালো হয়ে যায়। তারা দুজন সেলফি ফটো নেয়, এরপর তারা একে অপরের থেকে অনেক দূরে চলে যাবে। অন্যদিকে আমরা সুপেনকে দেখতে পাই, সে লোহানের পিছু নিতে নিতে সেই সমুদ্রের ধারে চলে আসে। বুঝতে পেরে যায় সে যতই চেষ্টা করুক না কেন, লোহান আনসুকে ভালোবাসে, তাকে নয়। সে কোনো কিছুই করতে পারবে না। ওই রাত্রিবেলায় লোহান বলে, তুমি যদি সুফেনকে ভালোবাসো তাহলে তুমি তাকে কেন তোমার মনের কথাটা বলে দিচ্ছ না? এরপর ইউজিন লোহানকে বলে, দেখ ভাই, আনসু খুব ভালো মেয়ে, তুই তার খেয়াল রাখিস, আমাকে কথা দে। লোহান কোনো উত্তর দেয় না, তার মানে ইউজিন ঠিক কথাই বলেছে।
এরপর সুফেন আনসুকে সরি বলে, তাকে বলে আমি তোমার সাথে ভালো ব্যবহার করিনি। আনসু বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, আজ থেকে আমরা বন্ধু, ভালো বন্ধু। এরপরে আমরা দেখতে পাই লোহান পুরোপুরি ঠিক হয়ে গেছে, সে যাকে ইচ্ছা টাচ করতে পারে। আনসু একটু দুঃখী ছিল, কারণ তার যাওয়ার সময় এসে গেছে, কিন্তু অন্যদিকে ড্রামাতে নতুন একটা মেয়ের এন্ট্রি হয়। সে 10 বছর পরে বিদেশ থেকে এখানে এসেছে, লোহানকে বিয়ে করার জন্য এখানে এসেছে। অন্যদিকে আমরা ইউজিনকে দেখতে পাই, সে সুফেনকে তার ভালোবাসার কথাটা বলে দেয় এবং তাদের ভালোবাসাটা দৌড়তে থাকে। এরপর লোহান এবং আনসু তারা দুজন যখন বাড়ি চলে আসে, লোহানের মাকে বলে, আন্টি আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, আজ থেকে আপনি আপনার ছেলেকে ছুঁতে পারবেন। আর কি ছিল, মা এবং ছেলে তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং খুব কান্না করতে থাকে। সব কিছু আনসুর জন্য হয়েছে। লোহানের জন্মদিন আর মাত্র 2 দিন বাকি। আনসু ভাবতে থাকে আমি তাকে কি গিফটটা দেব। ওই দিন লোহান লিনকে যখন তার বাড়িতে দেখে, সে তাকে জিজ্ঞেস করে, তুমি আবার কে? তুমি কি কারোর সাথে দেখা করতে চাইছো? তাহলে তুমি ঘরের ভেতরে যাও। এই কথাটা বলে সে চলে যায়। এরপর সে একজনের সাথে দেখা করে, তাকে বলে, হ্যাঁ ওই দিন তুমি ঠিক বলেছ, আমি শুধু সত্যিকারের ভালোবাসি। আমি আমার জন্মদিনে তাকে সারপ্রাইজ দিতে চাই, আমি তার জন্য তোমার হেল্প চাইছি। আনসু কোনো রকমভাবে ভাবতেই পারছিল না সে লোহানের জন্মদিনে যাবে কি যাবে না। ওই সময় লোহানের মা চলে আসে, সে আনসুকে একটা ড্রেস দেয়, দিয়ে বলে পার্টিতে এই ড্রেসটা তুমি পরে যাবে। সে চাইছিল না, তবুও ওনার কথাটা সে ফেলতে পারছিল না। কাল ড্রেসটা পরা তার স্বপ্ন ছিল, যেটা এখন পূরণ হয়েছে। কিন্তু কি লাভ, পার্টি শেষ করার পরে সে তো এখান থেকে চলে যাবে। পার্টি শুরু হওয়ার সময় লোহানকে আমরা নার্ভাস দেখতে পাই। সেখানে ইউজিন চলে আসে, সে বলে ভাই চিন্তা করার দরকার নেই, সমস্ত কিছু আমাদের প্ল্যান মতোই হচ্ছে। আরে এটা কি হলো, আনসু পার্টিতে আসেনি, সে তো চলে গেছে। এরপর লোহানের বাবা মাকে নিয়ে অ্যানাউন্সমেন্ট করে খুব তাড়াতাড়ি তার বিয়ে লিনের সাথে হবে। এ খবরটা শুনে লোহান অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই লোহানের বাবা আনসুরের সাথে আগে দেখা করেছে, তাকে বলল তুমি পার্টিতে এসো না। তার বাবার ভয় ছিল ওই মেয়েটা যদি পার্টিতে থাকে তাহলে লোহানের বাবা তার বিয়ের অ্যানাউন্সমেন্টটা কোনো রকম করতে পারবে না। এরপর আনসু এই সময় থেকে বাড়ি ছেড়ে চলে যায়। এরপর লোহান রেগে মেগে তার বাড়ির ভেতরে প্রবেশ করে, সেখানে দেখে ড্রেসটা পরে আছে এবং ওই ঘড়িটা পরে আছে। লোহান চারদিকে তাকে খুঁজতে থাকে, সে তার সঙ্গে দেখা করতে চায়। ভালো কথা হলো লোহানের মা লোহানের সঙ্গে ছিল, সে বলে বাবা তুমি এক্ষুনি ওই মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আসো। এরপর সে আনসুকে খুঁজতে বেরিয়ে পড়ে, তার সাথে ইউজিন এবং সুফেন, তারা 3 জন আনসুকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা আনসুকে দেখতে পাই সে তার বাড়িতে ছিল। সে মনে মনে ভাবছে লোহান তুমি খুশি থাকো, তুমি তোমার নিজের খেয়াল রেখো। অন্যদিকে দেখতে পাই লোহান আনসুকে খুব মিস করছিল এবং সে খুব দুঃখী ছিল। পুরনো কথাগুলো মনে করে সে খুবই দুঃখী হয়ে যায়। তখনই লোহানের মোবাইলে ইউজিনের কল আসে, সে বলে ভাই 2 বছর আগে আনসু আমার ডেজার্ট শপে কাজ করছিল, আমি ওই রেজিস্টার ফর্মটা দেখেছি, ওইখানে তার বাড়ির অ্যাড্রেসটা লেখা আছে, ওটা আমি তোমাকে পাঠাচ্ছি। আর কি ছিল, ওই খবরটা শোনা মাত্র লোহান ওখান থেকে বেরিয়ে পড়ে, সোজা আনসুর বাড়িতে পৌঁছে যায়। সে তাকে বলে তুমি এখানে কি করছো, তুমি তোমার বাড়ি চলে যাও। যেই সেখানে আনসুরের মা চলে আসে, সে লোহানকে বাড়ির ভেতরে নিয়ে যায়,
তার বাড়িতে কেউ এসেছে, তাকে না খাইয়ে কি করে বিদায় দেয়। লোহান আনসুর মাকে বলে, আন্টি, আমি আনসুর সাথে বাজারে গিয়ে শাকসবজি কিনে এনে। এরপর তারা দুজন বাজারে চলে যায়। বাজার থেকে ফিরে আসার পরে লোহানের নজর একটা বাড়ির দিকে পড়ে। এটা সেই বাড়ি, ছোটবেলাতে লোহানকে এই জায়গাতে বন্দি বানিয়ে রাখা হয়েছিল। আর কি ছিল, এই কথাটা মনে করার পরে লোহানের শরীর খারাপ হতে শুরু করে। তার অবস্থা দেখে আনসু বলে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। এই বলে লোহানকে জড়িয়ে ধরে। সেই একই রকম দেখতে, সেই চোখ। লোহান আনসুকে বলে, ওই বাচ্চা মেয়েটা তুমি ছিলে? আনসু বলে, হ্যাঁ। তখন লোহান বলে, তুমি আমার অর্ধেক জীবন বাঁচিয়েছিলে, কিন্তু তুমি আমাকে রাস্তার ধারে ছেড়ে দিয়ে কোথায় পালিয়ে গেছিলে? আনসু বলে, ওই দেখো, আমি তোমাকে ওখানে মিছিমিছি ছাড়ছি না। আমি তোমার জন্য জল আনতে গেছিলাম, তোমার খুব তেষ্টা পেয়েছিল। যখন আমি ফিরে আসি তখন তুমি চলে গেছিলে। তারপর বাবা এসে আমাকে নিয়ে যায়। আমি আমার বাড়ির সকলকে বলি, একটা ছোট্ট মেয়ে এসে আমাকে বাঁচিয়েছে। কেউ আমার কথা বিশ্বাস করে না। আমি ভাবলাম এটা হয়তো আমার মনের কোনো ভুল হবে। তখন আনসু বলে, আমি এত কষ্ট করে নিজের জীবন বিপদে ফেলে তোমাকে বাঁচালাম, আর তুমি শেষে বলছো কি না তোমার মনের ভুল? তুমি খারাপ ভেবো না। আমি তোমাকে অনেক বছর ধরে খুঁজেছি, অবশেষে আমি তোমার দেখা পেয়েছি। আনসু বলে, ও আচ্ছা, তাহলে কি সত্যি তুমি আমাকে খুঁজেছিলে? আমি তো একদম বিশ্বাসই করতে পারছি না। এরপর লোহান তার বাড়ি চলে আসে। সেখানে লিন চলে আসে। সে বলে, 10 বছর আগে তোমার এবং আমার সাথে যে ম্যারেজ কন্ট্রাক্টটা হয়েছিল সেটা আমি ক্যান্সেল করতে এসেছি। এবং সে লোহানকে বলে, তোমার ভাগ্যে খুব দুর্ভোগ আছে। এরপর লিন আনসুর বাড়িতে চলে আসে। আনসু লিনকে বলে, তুমি কে? লিন বলে, তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে, কিছু খারাপ হবে। তার আগে সেখানে লোহান চলে আসে। সে লিনকে বলে, তুমি কি ভাবলে এর সাথে কেউ নেই? আমি আছি এর সাথে। লিন বলে, তুমি এই মেয়েটাকে পছন্দ করেছো? আমার মধ্যে কি নেই যেটা এই মেয়ের মধ্যে আছে? কি দেখলে তুমি এর মধ্যে? লোহান বলে, তুমি যা ইচ্ছা ভাবতে পারো, আমার কোনো যায় আসে না। এই মেয়েটা আমার কাছে সব কিছু। লিন বলে, ঠিক আছে, তবে তুমি একটা কথা মনে রাখো, তুমি এই মেয়েটাকে পছন্দ করেছো, এর ফলাফল কিন্তু ভালো হবে না। এরপর এমনটা হয়। লোহান লিন ফ্যামিলির যত খারাপ কাজ করেছে সেগুলো সবার সামনে নিয়ে আসে। 10 বছর আগে হান ফ্যামিলি তাদের একটা ফ্যাক্টরি যখন বন্ধ করে দেয়, তখন লোহানের বাবা তাদের সমস্ত স্টাফদের একটা প্যাকেজ দিয়েছিল। সেই সময় লিনের বাবা সেই কোম্পানির ডিরেক্টর ছিল। তিনি সেই পয়সাটা তার ওয়ার্কারদের দেননি, সেই পয়সাটা পুরোটাই নিজে নিয়েছে। এই কথাটা রেগে গিয়ে একটা মহিলা ওয়ার্কার হান ফ্যামিলির কাছ থেকে বদলা নিতে চাইছিল এবং সে লোহানকে কিডন্যাপও করেছিল। তার মানে পুরো দোষটাই লিনের বাবার ছিল। যখন লোহানের বাবা এই সত্যিটা জানতে পারে, তার বাবা মানুষটার উপরে খুবই রেগে যায়। লোহানের মা লোহানের বাবাকে বলে, দেখো, আমার ছেলের জীবন এই মেয়েটা 2 বার বাঁচিয়েছে। আনসু বলে, আপনিও তো আমার মার জীবনটা বাঁচিয়েছিলেন। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমাকে এবার এখান থেকে যেতে হবে। লোহান বলে, তুমি দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আমার অ্যালার্জি আবার শুরু হয়েছে, তোমাকে তাকে ঠিক করতে হবে। লোহানের মা বলে, হ্যাঁ দেখো, আমি আমার ছেলেকে আবার ছুঁতে পাচ্ছি না, আবার সেই আগের মতো হয়ে গেছে। যখন সে ঠিক হয়ে যাবে
চলে যাবে। তার মা ছেলে কি নাটকটা না করতে পারে। তারা কখনোই চায় না যাতে আনসু সেখান থেকে চলে যায়। এরপর তার মা আনসুকে জড়িয়ে ধরে, তাকে বৌমা বানাতে চায়। লোহান আনসুকে তার মনের ফিলিংসের কথাটা বলে দেয় এবং এঙ্গেজমেন্ট রিংটা পরিয়ে দেয়। বলে, তুমি আমাকে বিয়ে করবে? আনসু খুশি হয়ে বলে, হ্যাঁ, আমি তোমাকেই বিয়ে করব। অবশেষে তাদের লাভ স্টোরিটা কমপ্লিট হয়ে যায়। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। আর আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন।